হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে স্পেশাল ব্রাঞ্চ কর্ণ চ্যাটার্জিকে তাদের কাস্টাডিতে রেখেছে। সেখানে কর্ণ চ্যাটার্জি বলরামদের বলছে, আমি এক্ষুনি আমার অ্যাডভোকেটকে একটা ফোন করতে চাই, আপনারা কেন আমাকে অ্যালাউ করছেন না, আমার ফোনটা আমাকে দিন। তখন বলরাম বলছে, মোবাইল ফোন এখানে অ্যালাউ নেই। এরপর কর্ণ চ্যাটার্জি বলছে, আপনারা আমাকে এইভাবে জোর করে আটকে রাখতে পারেন না। তখন সৌরভ বলছে যে আপনাকে আটকে রেখেছে কে, বেশি বাড়াবাড়ি করলে না একদম লকআপে ঢুকিয়ে দেবো বলে রাখলাম। কর্ণ চ্যাটার্জি তখন সৌরভকে বলছে, এই তুমি আমার পাওয়ার জানো না। সৌরভ বলছে, আরে জানি জানি, আমাদের একবার পারমিশন দিক না, আপনাদের মতো লোকেদের একদম ঠিকানা লিখে দেব এই জেল কাস্টাডিতে, তাই বলছে। কর্ণ চ্যাটার্জি তখন উত্তেজিত হয়ে সৌরভের জামার কলার ধরে ফেলেন। তখন বলরাম কর্ণ চ্যাটার্জিকে বলছে, এরকম করার চেষ্টা করবেন না, না হলে কিন্তু 3rd ডিগ্রি চলবে। সৌরভ তো ভীষণ রেগে গেছে। কর্ণ চ্যাটার্জি তখন বলরামের সামনে তুড়ি মেরে বলছে আর কি, কিচ্ছু করতে পারবেন না, বুঝতে পেরেছ, কিচ্ছু করতে পারবেন না তোমরা সবাই, তোমরা জানো না যে আমি কে। এরপরে বলরাম বলছে তার ফোন রেকর্ড ঘেটে যে তারা যা যা পেয়েছে আর কি সেগুলো বলছে। 9:55 আপনার কাছে SMS এসেছিল যে তটিনী গাঙ্গুলি হসপিটালে অ্যাডমিট হয়েছে। তারপরে 9:57 তারপরে 10:01, 10:02, 10:05, 10:07 আর তারপরে 10:16 এতে SMS আসে যে তটিনী মারা গেছে। একদম পাই টু পাই, টাইম টু টাইম সব খবর আপনি পেয়ে গেছেন। সেই সময়টাতে সেই খবরটা পৃথিবীর কেউ জানতো না, শুধুমাত্র আমরা জানতাম। আর আপনি সেই খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে চলে এলেন হাতে একেবারে ফুলের তোড়া নিয়ে, ঠিক আমাদের সাজানো একদম প্ল্যান অনুযায়ী একদম ফাঁদে পড়ে গেলেন তো আপনি। মহাভারতে যেরকম অভিমন্যুকে মারার জন্য ফাঁদ পাতা হয়েছিল, ঠিক আপনি ফাঁদে পড়ে গেলেন, বুঝতে পারলেন। কিন্তু এবার কি বলুন তো, আমরাও আপনাদের মতো কৌরবদের জন্য ফাঁদ পেতেছি, বুঝতে পেরেছেন, আর আপনি জালে ধরা পড়েছেন। কর্ণ চ্যাটার্জি বলছে, শুধুমাত্র একটা SMS এর ভিত্তিতে তোমরা আমাকে অ্যারেস্ট করতে পারো না। এরপর শিবপ্রসাদ সেখানে আসে, আর একজন সাধারণ মানুষ হিসেবেই শিবপ্রসাদের মতো করে এসে বলরামদের কাছে অনুমতি চাইছে যে একটু কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলতে পারি। বলরামরাও তাকে শিবপ্রসাদের মতোই ট্রিট করছে আর কি, আর বলছে ঠিক আছে, অনুমতি দেওয়া হলো কথা বলার। শিবপ্রসাদ তখন কর্ণ চ্যাটার্জিকে বলছে যে আপনি জানেন, প্রত্যেক বছর ষষ্ঠীর দিন হোল নাইট আমরা ঠাকুর দেখি। আমরা রাস্তায় খবরের কাগজে আপনারা খবরের কাগজে যে ভিড়টা দেখেন না, সেটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরই। এমনকি মা দুর্গা এলে সব থেকে বেশি আনন্দ আমরাই পাই, আমাদের মতো সাধারণ মানুষেরাই। মহালয়াতে ভোরবেলা থেকে কান পেতে শুনি মহালয়া, আবার গঙ্গার ঘাটে আপনারা যে ভিড়টা দেখেন সেটাও কিন্তু, সেই ভিড়েও কিন্তু আমরাই থাকি। আমরা যে পুজোতে বোনাসটা পাই, কিংবা অনেক মাস ধরে টাকা জমিয়ে রাখি নিজেদের স্ত্রী পুত্র কন্যাকে নতুন কাপড় কিনে দেওয়ার জন্য। পুজোয় চারিদিকে দেখো, ঠাকুর তো একই, কিন্তু প্রত্যেকবার নতুন নতুনভাবে সাজানো হয়, নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসা হয়, ঠিক সেই জিনিসগুলোকে দেখার জন্য কিন্তু আমরা নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়ি একসঙ্গে ঠাকুর দেখতে। সারা বছর না এই কয়েক মুঠো আনন্দটাই থাকে আমাদের জন্য, বাকিটা তো আপনাদের জন্য। আমি আমার স্ত্রী আর পুত্র সন্তানদের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর আপনার লোক গুলি করে দিল। কর্ণ চ্যাটার্জি এটা শুনে সোজাসুজি একদম ডিনাই করে বলছে তার লোক কিচ্ছু করেনি, আর সে এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। শিবপ্রসাদ তখন চিৎকার করে বলে, আপনি মিথ্যে কথা বলছেন, আপনার গুন্ডাগুলো ওই প্যান্ডেলে ঢুকেছিল আর আমার স্ত্রীকে শ্যুট করেছে, আর একজন অসহায় স্বামীর মতো আমি ওখানে কি করব বুঝে পাচ্ছিলাম না। তখন কর্ণের সামনেও অসহায় স্বামীর মতো অভিনয় করে বলছে যে আমরা ঠাকুর দেখব বলে একটা রিক্সা ভাড়া নিয়েছিলাম, আর তখনই আপনার লোকেরা গুলি করে দিল। তারপর আমার স্ত্রীকে হসপিটালে ভর্তি করা হলো। কেন করলেন এরকমটা, বলবেন যে ওর অপরাধটা কি? আমি তো জানতে চাই, আমি তো স্বামী। মনে রাখবেন, আমাদের মতো লোকেরা যদি ঘুরে দাঁড়ায় না, তাহলে কিন্তু আপনাদের কিচ্ছু করার নেই। কর্ণ চ্যাটার্জি এরপর শিবপ্রসাদকে বলছে, এই তোমার কোনো কিছু করার অকাত নেই, কাল সকালটা হতে দাও, সপ্তমী অষ্টমী নবমী দশমী কেমন কাটে দেখে নিও। শিবপ্রসাদ বলছে, আর আপনিও দেখবেন যে এই বিমা কোম্পানির কমিশন এজেন্টটা কি করতে পারে। কর্ণ চ্যাটার্জি তার কথার তোয়াক্কা না করে বলে, তুমি কিচ্ছু করতে পারবে না। এই বলে রেগে শিবপ্রসাদের জামার কলার ধরতে গেলে শিবপ্রসাদে এমন করে হাত ধরে, একদম এর আগে যেরকম অবশ করে দিয়েছিল ঠিক তেমন। কর্ণ চ্যাটার্জির হাতে তো খুব
যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর হাত ছেড়ে দিতে বলছেন বারবার, আমার লাগছে আমার লাগছে, হাতটা ছাড়ো হাতটা ছাড়ো। মানে হাতটা অবশ হয়ে আসছে, আর পারছি না আমি, মনে হচ্ছে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাচ্ছে, হাতটা ছাড়ো, এইরকম অবস্থা হয়ে গেছে তার। একদম হাতের কালারই যেন বদলে যাচ্ছে, লাল লাল থেকে নীল এরকম হয়ে যাচ্ছে। এরপরে যেই হাতটা ছেড়েছে কিছুক্ষণ পর হাত একদম শেষ, আর হাত তুলতে পারে না সে, মনে হচ্ছে হাতটা একদম গেছে। তখন শিবপ্রসাদ বলছে বলরামকে, কর্ণ চ্যাটার্জিকে যেন না ছাড়া হয়। আমাদের অফিসার পরশুরাম, সে আমার স্ত্রীকে বাঁচিয়েছেন। তিনি বলেছেন আমাকে যে একটা বুলেট কর্ণ চ্যাটার্জির জন্য তুলে রাখা আছে। এই বলে সেখান থেকে চলে যায়। কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে কিন্তু শিবপ্রসাদকে দেখতে থাকে। আর বাইরে গিয়েই পরশুরাম সৌরভকে ফোন করে বলছে ফোনটা কর্ণ চ্যাটার্জিকে দিতে। কর্ণ চ্যাটার্জি ফোনটা কানে নিতেই পরশুরাম বলছে, কি কেমন লাগলো দেবীর অকাল বোধনে, দেবী পুজোয় এই লড়াই? একটা কথা জানিয়ে রাখি আপনাকে, পরের বুলেটটা না একদম আপনার কপালের মাঝখানে ভরে দেব। এই বলে ভয় দেখিয়ে ফোনটা রেখে দেয়। এরপর দেখা যাচ্ছে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা বাব্বারকে কর্ণ চ্যাটার্জির সামনে নিয়ে এসেছে। আর ওদিকে হসপিটালে তটিনীর জ্ঞান ফিরে এসেছে, আর লাট্টু পিকো ওদের সাথে দেখা করতে গেছে। পরশুরামও গেছে। পিকো জিজ্ঞাসা করছে তার মাম্মিকে, তোমার খুব পেন হচ্ছে তাই না? তোমাকে আমি ব্রাশ করিয়ে দেব, মেকআপ করিয়ে দেব। লাট্টু বলছে আমি তোমাকে খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব। তখন তাদের পা সেখানে চলে আসে, তোমাদের কিচ্ছু করতে হবে না। তখন তটিনী বলছে তোর পা মনে হয় আয়া রাখবে। শিবপ্রসাদ বলছে না না, আমার এত সুন্দর গৃহিণীকে আমি সুযোগ মানে সেবা করার সুযোগ ছেড়ে দেবো নাকি? আয়ার ভরসায় আমি ছাড়বো? একদমই না, আমি সব কিছু করব, আমি নিজে হাতে মাম্মি সব কাজ করে দেব। এটা বলে তটিনী তখন তাকে বলছে তুমি এত কাজ কি করে করবে? শিবপ্রসাদ বলছে তোমার ঋণ যা আছে না আমাদের এই সংসারে, সেই ঋণ একটু হলেও তো ফেরত দেব, সেই সুযোগটা তো আমি হাতছাড়া করব না। আর তোমাকে সেবা করতে পারাটা আমার সৌভাগ্যের ব্যাপার। তুমি সব কিছু ছেড়ে এই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে পড়ে আছো শুধু আমাদেরকে ভালোবেসে। আর এবার আমরা বাপ বেটা বেটি মিলে তোমার সেবা যত্ন করব, কোনো আয়া লাগবে না। এরপর লাট্টু তার মাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা পা, মাম্মি মানে মাম্মিকে কে ফায়ার করেছিল পা, আর কেনই বা করলো? তার পা তখন এখন এসব কথা বলতে বারণ করছে, আর বলছে সেসব দেখার জন্য স্পেশাল ব্রাঞ্চের লোক আছে, পুলিশ আছে। বলছে আজকে সন্ধেবেলা আমরা মাম্মিকে ডিসচার্জ করে নিয়ে যাব। এটা শুনে পিকো আর লাট্টু খুব খুশি হয়, আনন্দ পায়। পিকো বলছে মাম্মি আমরা কিন্তু কমপ্লেক্সের পুজোতে যাব। তটিনী বলছে আমি কি করে যাব বাবা? শিবপ্রসাদ বলছে যাবে যাবে, অবশ্যই যাবে, আমি তোমাকে হুইল চেয়ারে করে নিয়ে যাব। তুমি এবার সিঁদুরও খেলবে, সিঁদুর মাখা অবস্থায় তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। এরপর তটিনীকে আস্তে আস্তে করে আই লাভ ইউ বলছে। আর পিকো এটা শুনে ফেলে হাসাহাসি করতে থাকে। তটিনী এরপর জিজ্ঞাসা করছে আমার যদি কিছু হয়ে যেত তাহলে কি করতে? শিবপ্রসাদ বলছে আমরা কেউ বাঁচতাম না, মরে যেতাম। কারণ আমাদের অক্সিজেনটাই তো হচ্ছে তুমি। তুমি আমাদের পরিবারে না থাকলে আমরা কি নিয়ে থাকবো বলো? আমার আয়ুটাও যেন তোমার লাগে, তাই বলছে। আর ওদিকে বলছে মানে বলছে দীর্ঘজীবী যাতে হও। তখন তটিনীও বলছে আমার আয়ু যাতে তোমার লাগে। এই বলে দুজন দুজনের দিকে দেখতে থাকে। ঠিক তখনই বলরাম পরশুরামকে ফোন করে, আর ফোন করে জানায় যে বাব্বারের সাথে কর্ণ চ্যাটার্জিকে দেখা করিয়ে দিয়েছি, আর আইডেন্টিফাই করিয়ে নিয়েছি, যে তাহলে কালকেই ওনাকে আমরা কিন্তু কোর্টে তোলার ব্যবস্থা করব। শিবপ্রসাদ সবার সামনে ফোনটা তোলে, আর আস্তে আস্তে ইশারাতে কথা বলতে থাকে যে হ্যাঁ ওকে গুড, ভেরি গুড, ওকে ওকে, এইভাবে বলে, দিয়ে ফোনটা রেখে দেয়। এরপরে তটিনী জিজ্ঞাসা করছে কে ফোন করেছিল? তখন ওই রোজকারের মতো বলছে একটা ক্লায়েন্ট ফোন করেছিল। তটিনী তবুও কিন্তু অবাক হয়ে পরশুরামের দিকে চেয়ে থাকে। এরপরে কিছু খাবার খেতে হবে বলে লাট্টু পিকোকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে শিবপ্রসাদ ঘর থেকে বেরোতেই তটিনীর মা আর নন্দিনী সেখানে আসে, আর তাদের সাথে দেখা হয়ে যায়। আর নন্দিনী জিজ্ঞাসা করে তারা কিছু খেয়েছে কিনা। শিবপ্রসাদ বলছে তারা খাবার খেতেই যাচ্ছে। এরপর শিবপ্রসাদ লাট্টু পিকোকে নিয়ে যেতেই নন্দিনী শিবপ্রসাদকে বলছে তোমার সঙ্গে একটু কথা আছে, একটু কথা বলা যাবে? সেই জন্য শিবপ্রসাদ নন্দিনীর সাথে কথা বলার জন্য একটু সাইডে যায়, আর নন্দিনী তখন তাকে জিজ্ঞাসা করছে এসব কি করে হলো, কি করে হলো? আমি শুনেছি যে যে তটিনীকে শ্যুট করেছে পরশুরামও তাকে নাকি অনেক কটা গুলি মেরে শ্যুট করেছে। কে করলো এমনটা, কি করে হলো? এই সব কথা জিজ্ঞাসা করছে। আর পরশুরাম তখন নন্দিনীর কথা শুনছে চুপ করে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত তো অবশ্যই স্টার জলসার পর্দাতেই দেখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।